নমস্কার, আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ, সঙ্গে আমি সৌমদীপ। ব্ল্যাকআউট সারাদিন ধরেই কিন্তু 7ই মে ব্ল্যাকআউট নিয়ে একটা সকলের মধ্যেই কিন্তু চর্চা চলছে। এই মুহূর্তে আমাদের আমুদরিয়া স্টুডিওতে রয়েছেন কবি সাহিত্যিক গৌতম গুহ রায়। আপনাকে আমুদরিয়া স্টুডিওতে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই গৌতম বাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে ব্ল্যাকআউট নিয়ে এত আলোচনা, এত চর্চা তো হচ্ছে, তবে আমরা যারা পরবর্তীতে জন্মগ্রহণ করেছি যে 1971 সালের সেই ব্ল্যাকআউট হয়তো আমরা দেখিনি, আপনারা দেখেছেন। তো প্রথমেই সেই অভিজ্ঞতাটা আপনার থেকে জানতে চাইবো যে ব্ল্যাকআউট শুনলে আপনাদের মাথায় প্রথম কোন ছবিটা ভেসে ওঠে গৌতম বাবু? যখন 71-এর বাংলাদেশ যুদ্ধ, সেই সময় আমার বয়স বেশি না, 6-7 বছর, সুতরাং খুব যে স্বচ্ছ স্মৃতি তা নয়, কিন্তু দৃশ্যগুলো কিছু কিছু মনে আছে। আমাদের জলপাইগুড়ি শহরের থেকে সীমান্ত খুব কাছে, ওখান থেকে চালহাটি খুব কাছে, তেঁতুলিয়া চালহাটি বর্ডার, ওদিকে হলদিবাড়ি খুব কাছাকাছি। তারপরে জলপাইগুড়ি শহরে প্রত্যক্ষভাবে যুদ্ধ পরিস্থিতির মধ্যে যুক্ত হয়ে গেছে জলপাইগুড়ি শহরের মানুষজন। জলপাইগুড়ি শহরটা যখন ওই ট্যাঙ্কগুলো যেত যুদ্ধের, সেটা জলপাইগুড়ি শহরের ভিতরে যাওয়াতে শহরের মধ্যে একটা সমস্যা হচ্ছে, তখন খুব দ্রুত একটা প্যারালাল রাস্তা করে নেওয়া হলো। 73-এর মধ্যে যেটা বলে আমরা, ওই রাস্তা একটা তৈরি করে শুধু যুদ্ধের সজাগ গাড়িগুলো সীমান্ত দিয়ে যাওয়ার জন্য। আর আমাদের যেটা মনে হচ্ছে সাইরেন বাজতো, এবং সেই সময় প্রথম হচ্ছে বাড়ির মধ্যে সাইরেন বাজার সাথে সাথে হই হই শুরু হয়ে যেত, মা ঠোমা দৌড়ে আসতো, হেরিকেন, তখন তো ইলেকট্রিসিটি হেরিকেন, আমরা পড়তে বসতে রাখি, সাথে হেরিকেন বন্ধ করে দেওয়া হতো। আর হেরিকেনের উপরটা এমনি কালো করে রাখা হতো, এই দিয়ে কালি দিয়ে কালো থাকতো, সেইটুকুনো হেরিকেন বন্ধ করে দেওয়া হতো। এবং আমরা দেখতাম কিছু কিছু এলাকায় ওই পরীক্ষা খরা ছিল, সেখানে যাওয়ার কথা, সেখানে বড়রা যেত, কিন্তু আমাদের মতো বলতো চকির তলে ঢুকে যাবে, চকির তলে ঢুকে যাওয়া, সেরকম স্মৃতি কিছু আছে আমাদের। আর মানে সারাক্ষণ দিনটা কাটতো একটা ভয়ের ভয়, একটা আতঙ্ক, একটা কি হয়। আমরা যুদ্ধ বিমানগুলো আকাশের উপরে যেতে দেখতাম, ফাইটার আওয়াজ দেখতাম, এবং একটা আতঙ্কজনক অবস্থা ছিল। আর যুদ্ধের সাথে না, শুধু যুদ্ধ মানে আতঙ্ক, যুদ্ধের সাথে সাথে আরো কিছু ঘটনা, উদ্বাস্তু আসা, সেই মানুষজন আসা, হ্যাঁ, সেইগুলো দেখতাম শহরের মধ্যে আসছে। যুদ্ধের যেগুলো ফল, জিনিসপত্রের দাম কমে যাওয়া, তার প্রভাব, সমস্ত কিছু নেই, কিন্তু শুধু মানে জিনিসপত্রের দাম তো পরবর্তীতে তাহলে বেড়ে গেছিল। কি যে কোনো যুদ্ধে যেটা ঘটে, যুদ্ধে মুনাফাবাদ যারা আছে তাদের কিন্তু খুব কাজে দেয় আর কি যুদ্ধটা। সাধারণ মানুষ খুব বিপন্ন হয় সব দিক দিয়েই। যুদ্ধ একটা খুব ভালো পরিস্থিতির আনে না। অবশ্যই, কারণ আমরা আজকে যে সময়টা আমরা দাঁড়িয়ে রয়েছি, বা যেই সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা কেউ কাউকে জিজ্ঞেস করতে পারছি না যে আপনি ভালো আছেন কিনা। এই জন্য আমিও শুরুতে আপনাকে জিজ্ঞেস করলাম না যে আপনি ভালো আছেন কিনা, কারণ যে পরিস্থিতি আমরা ফেস করছি, এই 7ই মে যবে থেকে ব্ল্যাকআউটের একটা ঘোষণা হয়েছে, বা ব্ল্যাকআউট নিয়ে মক ড্রিলের একটা সূচনা হচ্ছে, এবং 7ই মে সকালেই আমরা দেখেছি সেই ছবি, যে প্রথম থেকেই যে একটা আতঙ্ক, সেই আতঙ্ক কতটা মানুষের মধ্যে প্রভাব ফেলছে, সেই নিয়ে কিন্তু আমরা কিন্তু বারবার করে প্রত্যেকটা মুহূর্তেই আমরা সেই খবরগুলো আমরা দেখাচ্ছি সাধারণ মানুষকে। তো সেক্ষেত্রে এটাই ব্যাপার যে আমরা ভালো আছি বলাটা এখন সত্যি অবাক হওয়ার বিষয়। যুদ্ধ না, সরাসরি প্রত্যক্ষ যুদ্ধ, যেমন গতকাল রাত্রে মিসাইল হানা হচ্ছে জঙ্গিগুলা। জঙ্গিবাদ গোটা বিশ্বেই বড় বিপদ, এবং সেটা ধ্বংস হোক আমরা প্রত্যেকটা চাই। অবশ্যই জঙ্গিবাদ ধ্বংস হোক, এবং সাধারণ মানুষ জঙ্গি আক্রমণে প্রাণ হারায়। কাশ্মীরে যেটা ঘটছে, এর আগেও নানা জায়গায় ঘটছে, এটাই একদম এই জায়গাটা আপনি যে পয়েন্টটা বলেন, আমি ঠিক এই জায়গাটাতেই উল্লেখ করবো যে যুদ্ধর ক্ষেত্রে আমরা কেউই চাই না সাধারণ মানুষ সেক্ষেত্রে প্রাণ হারায়। একদম এটা যেমন একটা আর্মি টু আর্মি হওয়া উচিত, বা একটা আর্মি টু বলা যায় যে এখন যে জঙ্গিদের উপরে, জঙ্গি যে সংগঠনগুলো, যে জায়গাগুলো জঙ্গিদের ঘাঁটি ছিল, সেই ঘাঁটিগুলোকে ইতিমধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা দেশেরই উচিত তার অভ্যন্তরে জঙ্গিবাদ যেন প্রশ্রয় না পায়। পাকিস্তান যদি এটা করতো তাহলে আজকে পরিস্থিতি অবধি আসতো গড়াতোই না। আমাদের এই উত্তর বাংলায় দেখছি একটা সময় জঙ্গিতন্ত্র কেলো বা ইত্যাদি, যখন ভুটানের বর্ডারের মধ্যে গিয়ে তারা শিবির করতো, তখন তো ইন্ডিয়ান ফোর্স গিয়ে তাদের মধ্যে তাদের ফ্ল্যাশ আউট করলো, অপারেশন ফ্ল্যাশ আউট। সুতরাং প্রথম হচ্ছে প্রত্যেকটা দেশকে সচেতনভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সক্রিয় হতে হবে, কারণ যুদ্ধ কখনোই সভ্যতার পক্ষে হয় না। প্রত্যেকটা যুদ্ধ মানবতাঘাতী হয়, এবং আমরা কেউ যুদ্ধ চাই না। আমাদের যাবতীয় সাহিত্য, সংস্কৃতি, গান সমস্ত কিন্তু যুদ্ধ বিরোধী। আচ্ছা গৌতম বাবু, সেই সময় আপনাদের দিনগুলো চলতো কিভাবে? খাওয়া দাওয়া থেকে শুরু করে বাড়ির বাইরে বেরোতেন, সেগুলো খুব কঠিন অবস্থা হতো। একটু আগে বললাম না যে মুনাফাবাজরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিত, জিনিসপত্র খুব সহজলভ্য হতো না। এর পাশাপাশি
একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চলে, মনস্তাত্ত্বিক যুদ্ধ। মনস্তাত্ত্বিক যুদ্ধে মানুষ, ধরেন এই যে আমাদের যে মব হবে আজকে হওয়ার কথা, এটা যুদ্ধের সরাসরি তো আমরা প্রত্যক্ষ নয়, এখানে যুদ্ধ আসবে এমন কোনো সম্ভাবনাও খুব একটা নেই, কিন্তু আমাদের মধ্যে সাইকোলজিক্যাল ওয়েলফেয়ারের মধ্যে আমাদের ইনভলভ করে দেওয়া হচ্ছে যে তুমি যুদ্ধের একটা অংশ, সুতরাং যুদ্ধের জন্য প্রস্তুত হও। আবার এর ফলে, যুদ্ধের ফলে সেই সাইকোলজি তখন চলতে থাকে যে এই জিনিসটা পাওয়া যাবে না, এর আমরা আলু পাবো না, চাল পাবো না, সুতরাং মজুদ করো। এই মজুদ কিন্তু জিনিসের দাম বাড়ায় দেয়। মজুদদাররা কিন্তু যুদ্ধের সময় সবচেয়ে বেশি সক্রিয় হয়। এবং যুদ্ধের পরে দেখবেন যে, আমি শুনছি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কেউ একটা শুধু লোহা বিক্রি করে কোটি কোটি টাকা কামায় ফেলছে, বা ধান মজুদ করে পরে চাল মজুদ করে প্রচুর মানে বিত্তশালী হয়ে উঠছে। এই জায়গাগুলার সাধারণ মানুষ, সাইরেনের আওয়াজ তখন যখন শুনতেন একটা আতঙ্ক ছিল, কারণ যখন তখন আমাদের পরবর্তীতে ঠিক 9টার সময় একটা সাইরেন বাজতো, সেটা অন্য কারণে। তার আগে বিশেষ সাইরেন বাজতো, এবং সাইরেনগুলো যখন তখন বাজতো। সাইরেন বাজতে, ধরো আমরা স্কুলে গেছি, স্কুল অধিকাংশ তখন বন্ধ হয়ে গেল, হ্যাঁ, সেনা বা তারা স্কুলে এসে শিবির করলো। মনে হচ্ছে আমাদের স্কুলেও শিবির করছিল। এবং একই সময় 71-এ নকশাল আন্দোলন এবং বাংলাদেশ যুদ্ধ, দুটার কারণেই জলপাইগুড়ি শহর এফেক্টিভ ছিল। সিআরপিএফরা বিভিন্ন স্কুলগুলোতে শিবির করলো, সমস্ত কিছু লাটে উঠে যাকে বলে না, পড়াশোনার অবস্থা নাই, খাওয়া দাওয়া পাচ্ছি না, সেই ভয়ানক অবস্থা। এবং সেইটা আজকে ভাবলেও আতঙ্ক লাগে, খুব ছোটবেলা, কিন্তু আমাদের স্মৃতিতে একটা ভয়ানক স্মৃতি। একদম। অনেক ধন্যবাদ গৌতম বাবু, আপনার সাথে কথা বলে সত্যি আমরা কিছুটা আপনার অভিজ্ঞতা আমরা জানতে পারলাম যে সেই 71-এ কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কিছুটা একটা আমরা আন্দাজ করতে পারলাম, কিছু ছবিটা আমরা কিছুটা হলেও আমরা স্পষ্ট করতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ব্ল্যাকআউট নিয়ে আমাদের প্রত্যেকটি খবর কিন্তু আপনাদের সামনে প্রত্যেকটি আপডেট তুলে ধরার চেষ্টা করছি আমোদরিয়া নিউজের মাধ্যমে। সঙ্গে থাকুন এবং চোখ রাখুন আমোদরিয়া নিউজে। সঙ্গে থাকুন। নমস্কার। Amudoria News, voice of the marginal.